প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ভয়ের জগতে আপনাদের স্বাগতম। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে বাংলা ভূত স্টুডিওর সাথেই থাকুন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে যে সত্য ভয়ের ঘটনাটি দিয়েছেন তার নাম ইব্রাহিম হোসেন। তার বাসা নাটোর জেলার সিংড়া থানার কলম ইউনিয়নে। তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন, মূলত এই ঘটনাটি তারই সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি তার ভাষায় এই ঘটনাটি বর্ণনা করছি। আমি তখন 24 বছরের তরুণ এক যুবক। সদ্য ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স শেষ করেছি। আমার বাড়ি নাটোর জেলার প্রত্যন্ত একটা গ্রামে। পড়াশোনার পাট চুকিয়ে অলস সময় কাটছিল, টুকটাক চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক এমন সময় আমার দূরসম্পর এক মামা, যিনি খুবই আমাকে ভালোবাসতেন ছোটবেলা থেকেই, বলা যায় বন্ধুর মতোই মিশতাম, সেই মামা বন বিভাগে সুন্দরবনের কাছাকাছি একটা প্রত্যন্ত অঞ্চলে চাকরি করতেন এবং সেখানেই সরকারি কোয়ার্টারে দিন কাটাতেন। তো আমি যেহেতু অলস সময় পার করছি বাসায়, তেমন কোনো ইম্পর্টেন্ট পরীক্ষাও নাই, আমাকে মামা সেখানে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানালেন। ভাবলাম ঘরের চার দেওয়ালে বন্দি না থাকে একটু ঘুরে আসা যাক। তারপরে আমারও স্বপ্ন ছিল যে সুন্দরবনের পরিবেশটা একটু ঘুরে দেখার। আমি তো জানতাম না যে এই প্রকৃতির এই আদিম নিস্তব্ধ রূপের আড়ালে আমার জন্য অপেক্ষা করছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অন্ধকারতম অভিজ্ঞতা, যা আজও মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে দেয়। যখনই আমি সেই দিনের কথা মনে হয়, আমার শরীর শিওরে ওঠে। এই স্থানটির নাম ছিল নিঝুমপুর, সুন্দরবনে ঠিক কোল ঘেঁষা একটা গ্রাম। সেদিন সকালে আমি খুব সকালেই বের হয়ে এসে নাটোর স্টেশন থেকে খুলনাগামী ট্রেনটা ধরি এবং আমি যখন সেখানে পৌঁছি, প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হব হব একটা ভাব। এই গ্রামে মূলত অল্প কিছু সংখ্যক কাঠুরিয়া এবং আদিবাসী বসবাস করে, যেখানে বিদ্যুতের ছোঁয়া এখনো পৌঁছায়নি, ল্যাম্পপোস্ট বা লাইটের কোনো বালাই নেই। আমি যখন পৌঁছালাম, মামা প্রায় আমাকে বলল যে এই গ্রামটা খুবই সুন্দর, কিন্তু দিনের বেলাতে, রাতে খুবই থমথমে হয়ে যায়। সন্ধ্যার পরে এই এলাকায় নিশ্চিদ্র অন্ধকার হয়ে পড়ে। আমি যখন পৌঁছালাম, দেখলাম বিশাল বিশাল রেন্টি, কেওড়া ও সুন্দর গাছের ডালে ডালে বাতাস শাঁ 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 শব্দ করছে এবং অন্য কোনো আওয়াজ আর নেই। মামার কোয়ার্টারটি ছিল একতলা, সেই ব্রিটিশ আমলের পুরনো দালান, চুনকাম করা, অনেক জায়গায় শ্যাওলাও ধরে গেছে, বিশাল বিশাল জানালা। মামা আমাকে দেখে খুবই খুশি হলেন, তার চোখে মুখে খুবই আনন্দ ছিল। পরক্ষণেই দেখলাম তিনি একটা ভয়াত্মক বা ক্লান্তি বা চাপা উত্তেজনা তার মুখের মধ্যে আমি লক্ষ্য করলাম। মামার কাছে পৌঁছানোর পরে ফ্রেশ হলাম, গল্প সল্প করলাম, এরপরে রাতের খাবারও শেষ করলাম। আমরা যখন বারান্দায় বসলাম, তখন রাত আনুমানিক 9:30 হবে, কিন্তু মনে হচ্ছিল এই গ্রামটা মনে হয় গভীর রাত। চারিদিকে ঝিঝি পোকার ডাকাত, মানে কান পাতার দায় হয়ে পড়েছে, এত শব্দ। আমি মামা জিজ্ঞাসা করলাম, মামা এখানে মানুষ এত কম কেন? আর সন্ধ্যার পরপরই কেন সবাই মনে হচ্ছে ঘরে লুকিয়ে পড়েছে? মামা হারিকেনা আলোটা একটু কমিয়ে ফিসফিস করে বলল, ভাগিনা, এটা শহর নয়, এটা গহীন জঙ্গল। এ বনের নিজস্ব কিছু নিয়ম আছে। এখানে সূর্যাস্তের পর এই জঙ্গলের রাজত্ব চলে যায় অন্ধকারের হাতে। এই এলাকায় মানুষ ছাড়া আরো অনেক কিছু আছে। স্থানীয়রা এদেরকে বড় শয়তান বলে জানে, যাদের ওপর জিনের আসরও আছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক শিক্ষায় শিক্ষিত এক তরুণ। ভূত প্রেত বা জিনের
তেমন বিশ্বাস আমার নেই। যদিও কিছু কিছু জায়গায় গল্প শুনেছি। আমি মামার কথায় হেসে উড়িয়ে দিলাম, মামা এইসব কুসংস্কার তুমি বিশ্বাস করো? তুমি তো একজন সরকারি কর্মকর্তা, শিক্ষার আলো এদের কাছে পৌঁছে নাই, তাই বলি তুমিও এই জিনভূত পরীকে ভেবে ভয় পাও? মামা আমার কথায় কোনো উত্তর দিলেন না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সতর্ক থাকা ভালো ভাগিনা, বলা তো যায় না। বিশেষ করে আজকে কিন্তু অমাবস্যা, এই দিনগুলোতে রাতে কোথাও বের হওয়া যাবে না, বিশেষ করে ঘরের বাইরে তো যাওয়াই যাবে না। কেউ ডাকলেও ঘর থেকে বের হবা না। সেই দিন রাতে আমার ঘুম আসছিল না। ঘরের বিশাল জানালা দিয়ে বাহিরে তাকালে শুধু অনন্তহীন কালো অন্ধকারই দেখা যাচ্ছিল। রাত তখন আনুমানিক 1:30 হবে। হঠাৎ করে বনের দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। শব্দটা খুবই ক্ষীণ কিন্তু স্পষ্ট, মনে হচ্ছে কোনো শিশু খুবই বুক ফাটানো আর্তনাদ করে কাঁদছে। একবার মনে হচ্ছে অনেক দূর থেকে এই শব্দটা আসছে, আবার পরক্ষণে মনে হচ্ছে না, ঠিক জানালার পাশেই। আমি বিছানা থেকে উঠে বসলাম, আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল, ভয়ে আমার আঁটোসাঁটো অবস্থা। গ্রামীণ অঞ্চলে শিয়াল বা হুতুম পেঁচার ডাকের সাথে আমি পরিচিত, কিন্তু এই যে আওয়াজটা, এটা কোনো পশুর আওয়াজ ছিল না। এটা ছিল জীবন্ত মানুষের বাচ্চার কান্নার আওয়াজ, যার মধ্যে মেশানো ছিল এক তীব্র যন্ত্রণা। কান্নার শব্দগুলোর সাথে সাথে বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পচা মাংসের গন্ধ এবং কাপড় ভেজা যে মিশ্র তীব্র গন্ধ, যা নাকে আসতেই আমার বমি বমি ভাব হতে শুরু করলো। আমি হারিকেনটা জ্বালাবো, ঠিক তখনই কান্নার শব্দটা বদলে গেল। এবারে আর শিশু নয়, এবারে এক নারীর কণ্ঠ শোনা গেল, ক্ষীণ এবং ভাঙা গলায় বলছে, বাঁচাও, আমার সাওয়ালডারে কেউ বাঁচাও, ও আল্লাহ গো, বাঁচাও। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মামার নিষেধ ভেঙে জানালার কপাট খুললাম, একটু ফাঁক করে বাহিরে তাকালাম। বাহিরে তখন বেশ কুয়াশা, মনে হচ্ছে চারিদিকে সাদা ধোঁয়ায় ভরে গেছে। কিন্তু বছরের এই সময়ে তো কুয়াশা থাকার কথা না। আমার হৃদস্পন্দন যেন স্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে আমার চোখের সামনে এসে যা দাঁড়ালো, আমি যেখানে ছিলাম সেখানকার উঠানের ঠিক শেষ মাথায়, যেখানে বনের শুরু, সেখানে একটা অবয়ব দাঁড়িয়েছে। অবয়বটা অস্বাভাবিক রকমের লম্বা, কমপক্ষে হলেও 10 থেকে 12 ফুট তো হবেই। তার শরীরটা কুচকুচে কালো, মুখমণ্ডল কিছু নেই বললেই চলে, তবে জ্বলন্ত দুইটা চোখ আছে বোঝা যাচ্ছে। দাঁতগুলো খুবই হিংস্র ধারালো এবং নখগুলো মনে হচ্ছে নিজের আলোতেই দেখা যাচ্ছে। সেখান থেকেই শিশুর কান্নার আওয়াজটা আসছে। হঠাৎ করে সেই বিশাল অবয়বটা তার মুখটা পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালো। সেই লাল চোখ দৃষ্টি আমার চোখে পড়তে আমার মনে হলো কেউ যেন আমার হাততুড়ি দিয়ে আমার হাতে আঘাত করছে। তীব্র যন্ত্রণায় আমি পুরো শরীর অবশ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। আমি সেই জানালাটা বন্ধও করতে পারছি না, সেখান থেকে সরেও আসতে পারছি না। হঠাৎ সেই মুহূর্তে মামা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল, জোর করে আমাকে জানালা থেকে সরিয়ে দিল। মামা চিৎকার করে আরবি দিয়ে কিছু দোয়া পড়তে লাগলো। বাইরের জানালায় তখন বিকট অমানবিক হাসি, মনে হচ্ছে এই বাড়িটা পুরোই কাঁপছে সেই হাসির শব্দে। কিছুক্ষণ পরে একটা ভারী কিছু চলে যাওয়ার শব্দ পাওয়া গেল। বনের ভেতরে গাছপালা যেন মড়মড় করে ভেঙে পড়ছে চারিদিকে। পরের দিন সকালে আমি যখন চোখ মেললাম, তখন সূর্য প্রায় অনেক উপরে উঠে গেছে। আমার শরীরে তীব্র জ্বর, মামা আমার মাথায় জলপট্টি দিচ্ছিলেন। রাতের সেই ঘটনা কোনো স্বপ্ন ছিল না, মামার ফ্যাকাশে মুখ থেকে আমি পরিষ্কার বুঝতে পারলাম। বিকেলের দিকে আমার জ্বরটা একটু কমলো। স্থানীয় এক প্রবীণ ওঝা বা গুণিনকে ডেকে আনা হলো আমার রুকিয়া করার জন্য। তার নাম ছিল করিম বক্স। লোকটার বয়স 80-র উপরে, পিঠটা সামান্য বেঁকে গেছে, কিন্তু চোখ দুটো
অসম্ভব তীক্ষ্ণ। করিম বক্স আমার হাত দেখে জানালার বাহিরে মাটি কিছু পরীক্ষা করে বলল, বাবাজি, তুমি তো বড় ফাঁড়া থেকে বাঁচা উঠছো। তবে সে যখন একবার এসেছিল, সে আবার আসবে। এইটা এই বনের খুবই প্রাচীন একটা জিন। এরা মানুষের রক্তের স্বাদ একবার পেলে আর ছাড়ে না। আমি দুর্বল গলায় জিজ্ঞাসা করলাম, কিন্তু ওটা কাঁদছিল কেন? আর বাচ্চার আওয়াজই আসছিল কেন? করিম বক্স তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমাকে বলল, আজ থেকে প্রায় 50 বছর আগে এই বনে একটা মা তার শিশুর বাচ্চা লইয়া কাঠ কাটতে আইছিল, আইসা নিখোঁজ হয়েছিল। অনেকেই বলে তাদেরকে বাঘে খেয়েছে, আবার কিছু কিছু মানুষ বলে তাদেরকে জিনে ধরে নিয়ে গেছে। সেই মা আর বাচ্চার রূপ ধরা এই জিনটি আজও মানুষকে ভুলিয়ে ভালে বাহিরে নিয়ে যায়। যারাই তাদেরকে ডাকে সাড়া দেয়, তাদের আর জ্যান্ত পাওয়া যায় না। তার কলিজাটা এই জিনের খোরাক হয়ে যায়। তিনি আমাদেরকে সতর্ক করে দিলেন, যেহেতু জিনটির চোখ পড়েছে, সে সহজে এলাকা ছাড়বে না। বিশেষ করে অমাবস্যার শেষ রাতে আজ তার পূর্ণ শক্তি নিয়ে সে আক্রমণ করতে পারে। করিম বক্স ঘরের চার কোনায় চুন এবং কিছু খোদাই করে শিকড় দিয়ে ঘর বন্ধ করে দিলেন। কাঠগুলো ভালোভাবে নির্দেশনা দিন, কোনোভাবে যেন রাতে বাহিরে না যায়। ঘরের জানালা কোনোভাবেই খোলা যাবে না। যদি খোলো তাহলে এই যে কবিরাজি বা চুনকাম বা তাবিজ তিনি দিয়ে গেলেন, এটা আর কোনো কাজেই আসবে না। রাত তখন আনুমানিক 10টা। চারপাশটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বাতাস কম্পন নেই, ঝিঝি পোকার ডাকার শব্দ নেই। পুরো নিঝুমপুর গ্রাম যেন কোনো এক অদৃশ্য বিপদের আশঙ্কায় নিথর হয়ে আছে। আমি আর মামা ড্রয়িং রুমের মাঝখানে একটা মাদুরি পেতে বসেছিলাম। ঘরের কোনায় একটা মাত্র হারিকেন জ্বলছিল। তার মৃদু আলোতে আমার নিজের ছায়াকেই একটা দানবের মতো দেখাচ্ছিল। মামা অনবরত তসবিহ পাঠ করছিলেন আর কিছু দোয়া কালাম পড়ছিলেন। আমাকেও বললেন, যতদূর সম্ভব দরুদ শরীফ পাঠ করো, আল্লাহকে ডাকো। প্রত্যেকটা সেকেন্ড যেন 1 বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল, সময় যেন পার হচ্ছে না। রাত তখন ঠিক 12টা। তখন ঘরের টিনের মধ্যে প্রথম শব্দ হলো, খড়খড় খড়খড় শব্দ। মনে হচ্ছিল কোনো জীবন্ত জীব বা জন্তু তার বড় ধারালো নখ দিয়ে টিনের উপরে আঁচড় কাটছে। শব্দটি এক জায়গায় স্থির ছিল না, চালের এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ ছুটে বেড়াচ্ছিল। হঠাৎ করে আমাদের ঘরের জানালা পাশ দিয়ে অসম্ভব রকমের শীত ঘরে ঢুকতে লাগলো। মে মাসে গরমের মধ্যেই যে শীত ঘরের মধ্যে পুরো আবহাওয়াটাকে পরিবর্তন করে দিল। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হারিকেনের আগুনটা ধাপ করে নিভে যাওয়ার উপক্রম হলো। মনে হচ্ছে কেউ যেন ফু দিয়েছে। ঠিক তখনই দরজার বাহিরে ভারী পায়ের আওয়াজ, ধপ ধপ ধপ। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে পুরো মাটি কেঁপে উঠছে, মেঝে কেঁপে উঠছে, ঘর কেঁপে উঠছে। পর মুহূর্তেই দরজায় এক প্রচণ্ড ধাক্কা লাগলো। দাঁড়াম! মনে হচ্ছিল বিশাল হাতি এসে দরজার সাথে আছড়ে পড়েছে। কাঠের দরজাটা মড়মড় করে উঠল, কিন্তু করিম বক্স মামার দেওয়ার বন্ধনী এবং এটা ভাঙতে পারল না। দরজার ওপাশ থেকে এবারে পরিচিত কিছু কণ্ঠস্বর ভেসে আসলো। সেই কণ্ঠস্বর আর কারো নয়, আমার মায়ের গলা। বাবা ফারুক, বাবা দরজাটা খোল বাবা, আমি তোর মা আসছি। আমার খুব কষ্ট হইতেছে রে বাবা, দরজাটা খোল। আমি চমকে উঠলাম। অবিকল আমার মায়ের গলা, সেই চেনা টোন, সেই চেনা আকুতি। নাটোর থেকে মা এখানে কিভাবে আসবে? বুদ্ধি কোনোভাবেই এটা সম্ভব না। কিন্তু আমার অবচেতন মন মায়ের আওয়াজ শুনে দরজার দিকে পা বাড়াতে চাইল। মামা আমাকে শক্ত করে হাত চেপে ধরে চোখ দিয়ে বললেন, কোনোভাবেই ওই দিকে যাওয়া যাবে না, মুখ দিয়ে অনবরত দোয়া পড়ো। দরজার ওই পাশে এবার কণ্ঠটা বদলে গেল। এবার আমার বাবার গলা। তারপর আমার বাবাও একইভাবে বলতে লাগলো,
বাবা ফারুক, আমরা এসেছি তো, তুমি খোলো। তুমি নাকি সমস্যায় পড়েছো, তোমার মামা ফোন করেছিল। আমার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এটা মা বাবা নয়। আমি তো খুলতে যাব, আমি মোটামুটি একরকম মামার সাথে জোর খাটাচ্ছি, কিন্তু মামা কোনোভাবেই এটা ছাড়লেন না। হঠাৎ করে গর্জনটা এবার ভয়ঙ্কর এক রূপে পরিণত হলো। এটা যে কোনো মানুষের গলা নয়, এটা গভীর ধাতব অতিপ্রাকৃত চিৎকার, যা সরাসরি মাথার ভেতরে আঘাত করছে। দরজাটা এবারে অনবরত কাঁপছে, জানালার কাঁচগুলো একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়ল। ভাঙা জানালা দিয়ে ঘরের ভেতরে কালো কুসকুসে ধোঁয়ার হাত ঢোকার চেষ্টা করলো, কিন্তু ওই যে ঘরের ভেতরে যে তাবিজ এবং চুন দিয়ে তৈরি করা আছে বন্ধনী, সেটা পেট করে ভেতরে ঢুকতে পারলো না। এক পর্যায়ে হাতটা মনে হচ্ছে ঢুকেই যাবে। আমি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করতে লাগলাম। বাতাসে সেই পচা মাংসের তীব্র গন্ধ হয়ে উঠলে যেন আমার দম বন্ধ হয়ে আসার জোগাড়। ঘরের ভেতরে চুন দিয়ে আঁকা এক এক করে মুছতে লাগলো অদৃশ্য কোনো শক্তিতে। ঠিক যখন মনে হচ্ছিল দরজাটা ভেঙে পড়বে, সেই কালো ছায়া আমাদেরকে গ্রাস করে নেবে, ঠিক তখনই দূর থেকে ফজরের আজান ভেসে আসলো। আজানের প্রথম শব্দটি বাতাসে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে দরজার বাহিরে সেই গর্জন তীব্র আর্তনাদে পরিণত হলো। জানালা দিয়ে ঢুকে পড়া সেই কালো হাতটা তড়িৎ গতিতে বাহিরে বের হয়ে বনের দিকে এক বিশাল ঝড়ের মতো শব্দ হতে লাগলো, যেন অদৃশ্য শক্তি বনের ভেতরে দ্রুত চলে যাচ্ছে। সকাল কিছুক্ষণ পরেই আমায় ঘুম ধরলে, তখন ঘুম আসি। সকালে যখন সূর্য উঠল তখন আমরা ঘর থেকে বাইরে বের হলাম। ঘরের দরজাটা অক্ষত থাকলেও তাতে যে অসংখ্য আঁচড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। জানালার বাহিরে মাটিতে ছায়ের মতো কিছু কালো গুঁড়া পড়েছিল। আমি আর এক মুহূর্ত সেখানে থাকার সাহস করলাম না। মামাকে আমি সব কিছু জানিয়ে দুপুরের ট্রেন ধরেই আমি নাটোরের উদ্দেশ্যে ফিরে আসি এবং মামাকে জন্য দোয়া করে আমি সেখান থেকে রওনা দিই। আজও এতগুলো বছর পরেও আমি আমার কর্মজীবনে ব্যস্ত, কিন্তু সেই মে মাসের সেই অমাবস্যার রাতটার কথা মনে পড়লে আমি এখনও ভুলতে পারি না। আজও কোনো নির্জন রাতে বাহিরের শব্দে, বাতাসের শব্দে শাঁসা শুনি, কিন্তু কখনো কখনো ওই শিশুর কান্নার আওয়াজ পায়। আমার মেরুদণ্ড বয়ে তখন হিমশীতল স্রোত বয়ে যায়। আমি জানি না বিজ্ঞানের এই যুগে আজকে এই গল্প কেউ বিশ্বাস করবে কিনা, তবে এটা বাস্তব, এটাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না। পৃথিবীর বুকে এমন অনেক অন্ধকার আছে, অনেক অপশক্তি আছে, যেগুলো মানুষের চেনা নিয়মের বাহিরে এক আদিম এবং ভয়ঙ্কর শক্তির রাজত্ব। তারপরে মামার সাথে আমার অসংখ্যবার কথা হয়েছে। মামা তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ২ মাসের মধ্যেই সেখান থেকে বদলি হয়ে এখন বান্দরবনের একটা ফরেস্ট অফিসার হিসাবে কাজ করছে। মামার সাথে এখনও কথা হয়। মামা আমাকে খুবই ভালোবাসে। তো এই ছিল গল্প, যেটা ফারুক ভাই আমাদেরকে পাঠিয়েছেন। আমি জানি না এই গল্পটি আপনাদের কাছে কতটুকু ভয়ের মনে হয়েছে, কিন্তু আমার কাছে তো খুবই ভয়ঙ্কর মনে হয়েছে। বিশ্বাস করা যায় যে এই যে পিশাচ বা এই যে জিন একটা সময় মায়ের রূপ ধরে, বাবার রূপ ধরে, শিশুর রূপ ধরে আসছে, যে কোনো মানুষকে মায়াজালে সৃষ্টি করে বিভ্রান্তি করার জন্য যথেষ্ট। ধন্যবাদ ফারুক ভাইকে এত সুন্দর গল্প পাঠানোর জন্য। আশা করছি আপনি আরও গল্প পাঠাবেন এবং বাংলা ভূত স্টুডিওর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।